This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আমাদের জীবন হয়তো একটু একটু করে চলে যাচ্ছে অন্য কারো কন্ট্রোলে। এক অজানা শত্রু, আমরা ঘুণাক্ষরেও টের পাচ্ছি না ইন্টারনেটের দুনিয়ায় দিবারাত্রি সকাল বিকেল সার্ফিং করে কোন বিপদকে ডেকে আনছি আমরা। ছোট থেকে বড়, এখন আপনি কান পাতলেই প্রায় সব বয়সী নেট ইউজারদের মুখে শুনতে পাবেন একটাই নাম, জিবলি। আসক্ত হয়ে পড়ছে শিশুরাও। শুধু নেটিজেনরাই নয়, এই জিবলির জোয়ারে গা ভাসিয়েছেন রাজনৈতিক নেতা থেকে সেলেবরা। শুধু জিবলি কেন, সারাক্ষণ মোবাইলে চোখ রাখার এখন যা ধুম, যে পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠবে। দৈনিক গড় ইন্টারনেট ব্যবহারে জানেন ইন্দোনেশিয়া আর ব্রাজিলের পর কে রয়েছে? আমাদের দেশ ভারত। আবার গত ৩৬৫ দিনের নিরিখে ইন্টারনেট ব্যবহারে একে ভারত, দুইয়ে ভারত, তিনেও ভারত। তাহলেই ভাবুন কি অবস্থা। অথচ এর বিপদ নিয়ে আমরা কতজন ভাবছি? আজ কথা হবে এ নিয়েই। কোনো অজানা বিপদ লুকিয়ে নেই তো? আজকের স্পেশালের প্রথম ইস্যু জিবলিং জাগলিং, বিপদের হাতছানি। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। সুনামির মতো আছড়ে পড়ছে জিবলি ছবি তৈরির হিড়িক। জিবলি স্টাইলে ছবি পোস্ট করার রীতিমতো কম্পিটিশন চলছে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলের মতো প্ল্যাটফর্মগুলিতে জিবলি স্টাইলের ছবির বন্যা বইছে। সবাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তাদের জিবলি ছবি। কে কত কিউট সেটাই দেখানোর আসলে প্রতিযোগিতা চলছে। এমনকি স্কুলের প্রজেক্টেও ঠাঁই পেয়েছে এই জিবলি। আর এই সুবাদেই চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা 10 লাখের কোঠা পেরিয়ে গিয়েছে। জিবলি বিষয়টা আসলে কি? ওয়ার্ল্ড ডিজনি, পিক্সার বা ড্রিম ওয়ার্কস যেমন, ঠিক তেমনই জিবলি স্টুডিও। অ্যানিমেশনের দুনিয়ায় সিন্দবাদ নাবিক। অ্যানিমেশন ছবির মাধ্যমে কল্পনার জগৎ উপহার দেন। আমরা একটু ডিটেলে দেখাই বিগ ওয়ালে। দেখুন, অ্যানিমেশন ছবির মাধ্যমে কল্পনার জগৎ উপহার দেন জাপানের চিত্রশিল্পী হায়াও মিয়াজাকি। এরপর মিয়াজাকি তৈরি করা স্টুডিওর নামই হচ্ছে এই জিবলি স্টুডিও। অসম্ভব পরিশ্রম আর ধৈর্যের তুলির টানে তৈরি হয় জিবলি আর্ট অ্যানিমেশন। কিন্তু ওপেন এআই এর চ্যাটজিপিটি জিবলির ধাঁচে ছবি কয়েক সেকেন্ডে এঁকে দিচ্ছে। যেই ছবি হাতে আঁকতে কয়েক মাস সময় লাগে, মানে 4 সেকেন্ডের একটা চিত্রনাট্য তৈরি করতে গেলে 1 বছরেরও বেশি সময় লাগে, সেটা কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে। কৃত্রিম মেধা তা করে দিচ্ছে কয়েক সেকেন্ডে, যে কথা বলছিলাম। ফলে নেটিজেনরা মজেছেন জিবলি ইমেজ তৈরি করতে, মানে সহজ করতে। জিবলি আর্টের দৌলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থার অন্দরে তৈরি হয়েছে একটা ইতিহাস। এমনটাই জানিয়েছেন চ্যাটজিপিটির মূল সংস্থা ওপেন এআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এবার একটু রেহাই দিন, কর্মীদের একটু ঘুমোতে দিন। ভাবতে পারছেন জিবলির জনপ্রিয়তা কোথায় গিয়ে পৌঁছে গেছে? আর এখানেই সাবধান করছেন সাইবার এক্সপার্টরা। এআই এর দৌলতে এখন সকলেই ব্যস্ত জিবলি ফিল্টারে নিজেকে দেখতে। বেশ মজাই লাগছে। নানা লোক নানা কমেন্ট করছেন। বেশ একটা সেলেব ভাব। কচি কাচারাও নিজেদের জিবলি ফিল্টারে দেখতে ঝুঁকে পড়ছে মোবাইল বা কম্পিউটারে। বাবা মায়ের মোবাইল ধরে টানাটানি করছে। এমনকি শুধু চ্যাটজিপিটি নয়, অনেকে আবার এআই টুল ব্যবহার করেও নিজস্ব এআই জেনারেটেড ছবি তৈরি করে ফেলছে। এই সব দেখে সাইবার বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, এই ছবিগুলো কোথায় সংরক্ষণ করা হচ্ছে? এই ট্রেন্ডের অংশ হতে গিয়ে এআই প্ল্যাটফর্মে আপনার ছবিগুলো শেয়ার করা কতটা নিরাপদ? অজান্তেই আপনার এবং আপনার পরিবারের মুখ চিরিয়ে দিচ্ছেন না তো সাইবার বা ডিজিটাল হ্যাকারদের? মুশকিল হচ্ছে, একটা ফটো আমাদের কাছে শুধু একটি ফটো, বাট আপনি যদি গ্যালারিতে যে ফটোর মধ্যে শুধু ফটোটা না দেখে ওর ইনফরমেশন বা সেটিংসে তার ফটোর মধ্যে ঢুকে যদি মূল ইনফরমেশনে গিয়ে দেন, দেখবেন আপনার লোকেশন থেকে শুরু করে যাবতীয় তথ্য কিন্তু ফটোর মধ্যে রয়েছে। আমরা সেই ফটোগুলোতেই বিভিন্ন জায়গায় পোস্ট করেছি। সুতরাং সেখানে একটা ফটোর মাধ্যমে কিন্তু একটা মানুষের পার্সোনাল ইনফরমেশন শেয়ার হচ্ছে। সব থেকে বড় এক্সাম্পল আমরা
বিবেচনা করি, তাহলে যদি এই ফেসবুকের ফাউন্ডার মার্ক জুকারবার্গের যদি প্রোফাইলে গিয়ে চেক করে কেউ, দেখবেন ওনার বাড়ির লোকেদের বা বাচ্চাদের যে ছবিগুলো উনি আপলোড করেছেন প্রত্যেকের মুখের সামনে স্টিকার। কেন? এর পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ যেভাবে ডিজিটাল ইন্ডিয়া থেকে শুরু করে ডিজিটাল ওয়ার্ল্ড যেভাবে গ্রো করছে, আমাদের সিকিউরিটি সবচেয়ে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সব থেকে বড় ইম্পর্টেন্ট থিং। ডেটা বিশেষজ্ঞদের মতে আপনার স্মার্টফোনের লক খোলা থেকে শুরু করে ক্যামেরা পারমিশন জেনে যেতে পারে ডিজিটাল চোরেরা। আপনার ফেসিয়াল ডেটা হয়তো ডিজিটাল চোরেদের কাছে পৌঁছে দিচ্ছে এআই। বিশেষজ্ঞরা চিন্তা প্রকাশ করেছেন ওপেন এআই হয়তো এর মারফতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও প্রশিক্ষিত করে তুলছে। আপনার চেহারার চোখ, নাক, মুখ থেকে শুরু করে প্রতিটি দাগ পর্যন্ত ক্যাপচার করে। এই এআই ডিপ ব্লুর মাধ্যমে 40 সেকেন্ডে একটা মানুষের জামা উড়িয়ে দিচ্ছে, মানে কতটা ভয়ানক এবং প্যাথেটিক। সেক্ষেত্রে এই লাখো লাখো মানুষ যারা নিজের ছবি আপলোড করলো, যে আজ না হলে কয়েক বছর বাদে বা কয়েকদিন বাদেও যদি তাদের সাথে সেম জিনিসগুলো ঘটে, তখন তো কেউ দায়ী থাকবে না। কারণ আমরা যে মুহূর্তে আমার ফটো বা কিছু ফ্রিতে শেয়ার করছি, আমাদের সাথে কোনো কোলাবোরেশন হচ্ছে না বা কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে তারা কিন্তু আসছে না যে আমার ফটোটা সুরক্ষিত থাকবে। এবং এই বিক্রির ফ্রিতে দেওয়ার উদ্দেশ্য একটাই, কারণ মানুষ এখন প্রোফাইল লক থাকে, ইজি আমি আননোন মানুষের ফটো ডাউনলোড করতে পারি না। কিন্তু ডিজিটাল দুনিয়ার সাইকোলজি এটাই বলছে যদি কিছু ট্রেন্ড চালিয়ে দেওয়া যায়, সবাই সেটার উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে এত মিলিয়ন ফটো একদিনে আপলোড হচ্ছে। এবং এর ভয়াবহতা ডেফিনেটলি আছে, আজ না হলে কদিন পরে নিশ্চয়ই বোঝা যাবে। ভেবে দেখুন একবার, আপনার ফোনের পাসওয়ার্ড, ব্যাংক কার্ডের ডিটেল, পিন নাম্বার সবকিছু আপনি বদলাতে পারেন, কিন্তু আপনার মুখ তো বদলায় না। সেক্ষেত্রে আপনার ছবি কোথাও অপব্যবহার বা কারসাজি করা যেতে পারে। এআই আপনার অজান্তেই এটি ভুল জায়গায় ব্যবহার করতে পারে। ডেটা ব্রোকাররা বিজ্ঞাপনের জন্য এটি বিক্রি করতে পারে। স্ট্যাটিস্টিক্স পোর্টাল ফর মার্কেট ডেটা বা স্ট্যাটিস্টার একটি প্রতিবেদন অনুসারে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির বাজার 2025 সালের মধ্যে $5.73 বিলিয়ন পৌঁছবে। 2031 সালের মধ্যে $14.55 বিলিয়ন পৌঁছতে পারে। বড় কোম্পানিগুলির বিরুদ্ধে তাদের এআই মডেলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহারকারীদের ছবি ব্যবহার করার অভিযোগ উঠছে। কিন্তু কিছু ওয়েবসাইট আছে যারা কোনো ব্যক্তির ছবি আপলোড করে তারা সম্পূর্ণ ডিজিটাল ফুটপ্রিন্ট বের করতে পারে। এর সহজ অর্থ হলো স্টকিং, ব্ল্যাকমেলিং এবং সাইবার অপরাধের ঘটনা বাড়তে পারে। দেখেছি বাচ্চাদের ভয়েস, যেটা আমরা শুনেছি ডিজিটাল কিডন্যাপিং, যে বাচ্চার ফটোর গলার ভয়েসটা আমরা ফেসবুকের ভিডিও থেকে সে তুলে নিয়ে সেটাকে পুরো ভয়েসটাকে একদম কপি পেস্ট করে নতুনভাবে চালু করেছে। এবার টাইপ অ্যান্ড ভয়েস, সেই ভয়েসে টাইপ করে আমি যদি ভয়েসে কনভার্ট করি, সেই ভয়েসটাকে আমি ওই বাচ্চাটার ভয়েস করে দিচ্ছি। এবার যদি বাড়ির লোকের কাছে সেই ভয়েসটা দিয়ে আমি যদি ক্লোনিং করে তাকে শোনাই, ইমিডিয়েটলি সে বাড়ির লোক ভাববে তার বাচ্চার সাথে হচ্ছে। সুতরাং এই সোশ্যাল মিডিয়াটা শুধু ফর ফান, সেখানে পার্সোনাল ইনফরমেশন সবকিছু যাবতীয় তথ্য সব তুলে দেওয়াটা তো নিশ্চয়ই খুবই ভয়ানক বিষয়। তাহলে বুঝতে নিশ্চয়ই অসুবিধে হচ্ছে না যে এই জিবলির জাগলিং আপনার জীবনে কতটা বিপদ বয়ে আনতে পারে। এত ঝামেলা থেকে কিভাবে বাঁচাবেন নিজেকে? সাইবার বিশেষজ্ঞরা বলছেন কোনো এআই অ্যাপে নিজের ছবি আপলোড করবেন ভেবে করুন। সোশ্যাল মিডিয়ায় উচ্চ রেজলিউশনের ছবি আপলোড করা থেকে বিরত থাকুন। ফেস আনলকের পরিবর্তে একটি শক্তিশালী পাসওয়ার্ড বা পিন ব্যবহার করুন। কোনো অজানা অ্যাপে ক্যামেরা অ্যাক্সেস দেবেন না। তাই বলুন যে এখন শুধুমাত্র এই গিবলি ট্রেন্ড না, ভবিষ্যতে এরকম অনেক ট্রেন্ড আসবে। লোকে করছে বলে আমাকেও করতে হবে, সেটা বিষয়টা একদমই করা উচিত না। এবং এইখানে মানে শুধুমাত্র ফটো না, যাবতীয় ইনফরমেশান, আজ নয় ফটো হয়েছে কাল অন্য ট্রেন্ড আসতেই পারে। বাড়ির ছবি, বাচ্চার ছবি, সব কিছুই কিন্তু ডিজিটালাইজে ফটোর পিছনে অনেক ইনফরমেশান চলে যায়। ইনফরমেশান, ডেটা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এর জন্যই আছে যাতে আমার ইনফরমেশান ডিজিটাল দুনিয়াতে না যায়, আমার ইনফরমেশান যেন ডিজিটাল দুনিয়াতে সবসময় অ্যাভেলেবেল না থাকে। এটার পিছনে সারা বিশ্ব সিকিউরিটির পিছনে দৌড়াচ্ছে, সাইবার সিকিউরিটির পিছনে দৌড়াচ্ছে। সুতরাং এইগুলো সহজে দিয়ে এই বিপদগুলো ডেকে আনা এবং এর প্রবলেমটা আরও বাড়িয়ে তোলা, এটা না করাই উচিত। এবং এগুলো যতটা মানুষ কম করবে সে তত ডিজিটাল দুনিয়াতে অনেক সুরক্ষিত থাকবে। মার্ক জুকারবার্গও কিন্তু নিজের বাচ্চাদের ছবি যখন দেন তখন মুখে একটা স্টিকার লাগিয়ে দেন। তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখুন, ভারতীয়দের স্মার্টফোন আসক্তি নতুন কিছু নয়, তবে আজ এমন কিছু পরিসংখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করব যা অবাক শুধু করবে না, আশঙ্কাও বাড়াবে। দৈনিক গড় ইন্টারনেট ব্যবহারের নিরিখে ইন্দোনেশিয়া এবং ব্রাজিলের পরে ভারত। 365 দিনের নিরিখে ইন্টারনেট ব্যবহারে 1-এ ভারত, 2-এ ভারত, 3-এও ভারত, অর্থাৎ 2 এবং 3 নম্বরে থাকা দুই দেশকে যোগ করলেও ভারত এগিয়ে থাকছে। 2024 সালে ভারতীয়রা স্মার্টফোনে 1,10,000 কোটি ঘন্টা কাটিয়ে ফেলেছেন।
উপদেষ্টা সংস্থা আর্নেস্ট অ্যান্ড ইয়ং এর রিপোর্টে দাবি, মোবাইলে ওটিটি বা ওয়েব সিরিজ দেখে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন তরুণ প্রজন্মের একটা বড় অংশ। বড়রা কেন, শিশুরা? তারাও তো ডুবে থাকছে নেট দুনিয়ায়। স্যাট ফিশিং, ফোমো, ডিমো কিংবা রিমো, আমরা বুঝি বা না বুঝি, তরুণ প্রজন্মের সঙ্গে এই শব্দগুলো এখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। কিভাবে? স্যাট ফিশিং, ব্যক্তিগত স্বার্থের জন্য নেট মাধ্যমে দুঃখের কথা ভাগ করে নেন অনেকেই, কখনো লাইক পেতে, কখনো আবার মনোসংযোগ আকর্ষণে বা বাণিজ্যিক কারণেও ব্যক্তিগত তথ্য প্রকাশ করছেন অনেকেই। ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো, সবসময় নজরে থাকার তাগিদ থেকে সত্য মিথ্যে মিশিয়ে ভুরি ভুরি পোস্ট করার একটা ট্রেন্ড। বিতর্কিত বিষয় টেনে ব্যক্তিগত আক্রমণ, উস্কানিমূলক মন্তব্যও করা হয় স্রেফ আলোচনায় থাকার কারণে। ডিক্লাসিফিকেশন অফ প্রাইভেট স্পেস মানে ডিমো, ঘন ঘন ঘরের, পরিবারের ঘটনা, এমনকি পরিবারের নিজস্ব বিষয় নিয়ে ভিডিও, রিল বানানো, রিল করে যাওয়ার একটা কমন ট্রেন্ড। রিসাইক্লিং অফ ইমোশন বা রিমো, বন্ধু আত্মীয়দের ব্যক্তিগত তথ্য, আবেগ বা নিজস্ব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করা, যার একটা বড় বিষয় হচ্ছে শিশু, নিজের বাচ্চা। সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি না নিয়েও কিন্তু এটা অনেক সময় করা হয়। আরও আছে, বাবা মায়েরা ব্যস্ত, ছোট সন্তানের দেখভাল করার সময়টুকু নেই, তাই মোবাইল ধরিয়ে দিলেই সব মুশকিল আসান। সেখান থেকে একদম ছোট বয়স থেকেই মোবাইলে আসক্তি হয়ে যাচ্ছে। এটাও আমাদের কাছে নতুন নয়। এই প্রবণতাকে বলা হয় ওয়ার্ডস প্যারেন্টিং এফেক্ট বা উইপো। আবার সোশ্যাল মিডিয়া থেকে টাকা রোজগার করতে একদম ছোট বাচ্চাকে, যে কথা বলছিলাম, চাপ দিয়ে রিল বানানো, ভিডিও বানিয়ে চলেছেন কিছু বাবা মাও। সম্প্রতি দিল্লির একটি থানায় এসে বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছে 10 বছরের একটি বাচ্চা, যে কিনা আবার রিলের দুনিয়ায় রীতিমতো স্টার। ভাবুন, বাবা মায়ের চাপে তাকে স্কুল ছাড়তে হয়েছে বলেও দাবি করেছে ওই ছেলেটি। ভারতে প্রতি মিনিটে সোশ্যাল মিডিয়ায় কটি ভিডিও পোস্ট হয়? সংখ্যাটা 5,500-এরও অনেকটাই বেশি, হাজারেরও বেশি। আর এর 15% শিশু এবং স্কুল পড়ুয়াদের নিয়ে। মুশকিল হলো, শিশু এবং স্কুল পড়ুয়াদের নিয়ে বা তাদের তৈরি করা রিল ভিডিও সবচেয়ে দ্রুত হারে বাড়ছে, সেটা শঙ্কার। শিশু কিশোররা এখন পড়াশোনা না করে তারা নিজেদের ইউটিউব চ্যানেল খুলছে। আমরা জানি যে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো খোলার জন্য নির্দিষ্ট একটা এজ লিমিট আছে, এবং ভারত সরকারও কিন্তু 18 বছরের নিচে এখন এই জাতীয় অ্যাপস গুলো বা এই জাতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করছে। কিন্তু এই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখে একদিকে যেমন সাইবার ক্রাইমের বাড়বাড়ন্ত চলছে, তেমনি সোশ্যাল মিডিয়া উপার্জন করার জন্য একটা অদ্ভুত টাইপের আর্টিফিশিয়াল রিওয়ার্ড জেনারেট করছে। আরও জানেন, দেশে 2.50 লাখ ইউটিউব চ্যানেলে শুধুমাত্র শিশুদের নিয়ে কন্টেন্ট তৈরি হয়। 4 লাখের বেশি ইউটিউবারের বয়স হচ্ছে 16 বা তার কম। গত 2 বছরে দেশে শিশু ইউটিউবার বেড়েছে 400%। ভাবুন তাহলে, শিশুদের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তি, তাদের ব্যবহার করে বাবা মায়ের রিল বানানো, ভিডিও বানানো, এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। দুনিয়া জুড়ে গুচ্ছ গুচ্ছ গবেষণা, সোশ্যাল স্টাডিতেও তা বারবার উঠে আসছে। শিশু কিশোরদের অনলাইন আসক্তি কতটা বিপদ ডেকে আনতে পারে বিশেষজ্ঞরা বলছেন। এক তো ছোটবেলায় অনলাইনে আসক্তি হয়ে পড়লে পড়াশোনা, সামাজিক জীবন, এমনকি মানসিক স্বাস্থ্যেরও 12টা বাজার সম্ভাবনা। তবে মূল বিপদটা হচ্ছে অবশ্যই অনলাইন অপরাধ। 39% অনলাইনে হেড স্পিচের শিকার হচ্ছে শিশুরা। 57% অনলাইনে প্রথমবার অ্যাডাল্ট কন্টেন্ট তারা দেখে ফেলছে। 79% নিয়মিত অনলাইনে হেনস্থার শিকারও হচ্ছে। 22% অনলাইনে যৌন হেনস্থার শিকার হচ্ছে। 28%কে অনলাইনে ব্যক্তিগত হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। শিশুরা তারা সাইবার ক্রাইমকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে প্রচুর রিস্ক নিয়ে, কারণ আমরা সবাই জানি সাইবার বুলিং থেকে শুরু করে প্রতারণা চক্র থেকে শুরু করে জেন্ডার বেন্ডিং, ফিশিং, অনেক রকম টেকনিক আছে যারা কিন্তু প্রলুব্ধ করতে পারে এই শিশুদের এবং তাদের কিন্তু বিপদ আনতে পারে। তাই গেমিং এর ক্ষেত্রে, অ্যাপস এর ক্ষেত্রে বা এই যে কন্টেন্ট ডেলিভারি করে রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার প্রবণতা অনেক ঝুঁকির জন্ম নিতে পারে এবং একটা ব্যবহারিক আসক্তি বা বিহেভিয়ারাল অ্যাডিকশন তৈরি করতে পারে।
সমস্যার কথা তো বললাম, সমাধান কি? পুলিশ বিশেষজ্ঞদের বক্তব্য অনেকটা একই রকম। এক, স্মার্টফোন এবং কম্পিউটার প্যারেন্টাল কন্ট্রোল রাখতে হবে। 2, সন্তানের ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রথমে সন্তান স্বভাবত মানতে চাইবে না, কিন্তু বাবা মাকে সেটা করতেই হবে। 3, সন্তানদের বোঝাতে হবে অনলাইন অপরাধের দিকগুলো। প্রয়োজনে দ্রুত পুলিশের দ্বারস্থ হতে হবে এবং বাবা মাকে সংযত হতে হবে। শুধু জিবলিই নয়, দুনিয়া কাঁপাচ্ছে আরো একটা বিষয়, মানে ভাবাচ্ছে ট্রাম্পের ট্যারিফ। 2রা এপ্রিলকে আমেরিকার মুক্তি দিবস হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই দিনই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্যের উপর পাল্টা শুল্ক চাপানোর কথা জানিয়েছেন তিনি। আর এই ঘোষণার পরে বিশ্বে বাণিজ্য যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে খুশি নন বিশ্ব নেতারা। আজকের স্পেশাল 9-এর দ্বিতীয় সেগমেন্ট, ট্রাম্পের ট্যারিফ। বন্ধু ভারতের উপর আমদানি শুল্ক চাপিয়েছে আমেরিকা। বুধবার ভারত সহ বিভিন্ন দেশের উপর পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ করেছে আমেরিকা। ভারতের পণ্যের উপর 26% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ভারতের উপর শুল্ক আরোপ করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্বের কথা বলেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প পরিবর্তিত ট্যারিফ চার্ট দেখানোর আগে ভারত সম্পর্কে বলেছেন, ভারতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কদিন আগেই সে দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন। নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমি বলেছিলাম আপনি আমার বন্ধু, তবু আপনারা আমাদের সঙ্গে এটা ঠিক করছেন না। ভারত আমাদের কাছ থেকে 52% শুল্ক নেয়। আপনাদের এটা বুঝতে হবে, বছরের পর বছর আমরা কোনো শুল্ক চাপাইনি, তাই আমরা তাদের অর্ধেক শুল্ক আরোপ করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপে বড় ধস নেমেছে এশিয়ার শেয়ার বাজারে। ধরাশায়ী ভারতের দালাল স্ট্রিটও। 2রা এপ্রিল থেকে কার্যকর হয়েছে পারস্পরিক কর। আমেরিকার এই সিদ্ধান্তে কোন কোন সেক্টরে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে? আমেরিকায় ভারতীয় পণ্যের রপ্তানি বাণিজ্যের বড় অংশ জুড়ে রয়েছে বৈদ্যুতিন সামগ্রী, রত্ন, গয়না, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পারমাণবিক চুল্লি, যন্ত্রাংশ এবং পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য। পণ্যের উপরে পারস্পরিক শুল্ক আরোপ করার কারণে কৃষি, লোহা, ইস্পাত, অটোমোবাইল সেক্টরে প্রভাব পড়তে পারে। আমদানি এবং রপ্তানি শুল্কের পার্থক্য যত বাড়বে সেটা প্রভাব ফেলবে বাজারে। ইলেকট্রিক ভেহিকেল যেটা নিয়ে বারবার কথা হচ্ছে, সেই ইলেকট্রিক ভেহিকেলের কিছু বাজার আমরা খুলে দিচ্ছি যাতে আমেরিকার গাড়ি এখানে বিক্রি হয়, বিশেষ করে টেসলা। সেটা হলে কিন্তু ভারতবর্ষের যারা ওই ইভি তৈরি করে ইলেকট্রিক ভেহিকেল, সেই সব সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের ডিমান্ডটা কমে যাবে। তারা হয়তো কিছু জায়গাতে তাদের কর্মী ছাঁটাই করবে, কিছু লস অফ এমপ্লয়মেন্ট হবে। এই যে সংস্থাগুলো যারা সরকারের উপর ভরসা করে এই ইলেকট্রিক ভেহিকেলের কারখানা তৈরি করেছিল ভারতবর্ষে, তাদের যদি ডিমান্ডটা কমে যায় তাহলে তাদের প্রোডাকশন ইউনিটগুলো একটু লসের সম্মুখীন হবে। কিন্তু এরপরে আবার অন্য আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমেরিকার যে ইভি ভারতবর্ষে বিক্রি হবে টেসলা, সেক্ষেত্রে কিন্তু আবার এখানে কিছু নতুন কর্মসংস্থান হবে। তো এটা এক্স্যাক্টলি কতটা ভারতবর্ষকে ইম্প্যাক্ট করবে সেটা হয়তো আগামী দিনই বলবে।